তাহলে গ্লাইকোজেন নিজে কি একটা পলিস্যাকারাইড। আমরা পলিস্যাকারাইডের ক্লাসিফিকেশন পড়ছিলাম, ওই ক্লাসিফিকেশনের মধ্যে যদি আমি গ্লাইকোজেনকে ফেলতে চাই তাহলে আমরা মনে আছে যে আমরা বলছিলাম যে গঠনের ভিত্তিতে 2 প্রকার, কাজের ভিত্তিতে 3 প্রকার। তাহলে কাজের ভিত্তিতে 3 প্রকার, যেটা হাসান স্যারের বইয়ের মধ্যে কাজের ভিত্তিতে 2 প্রকার লেখা আছে। একটা হলো কি গাঠনিক পলিস্যাকারাইড, একটা হলো সঞ্চয়ী পলিস্যাকারাইড। আর আমরা এই দুইটার মধ্যে যদি ক্লাসিফিকেশনগতভাবে এই গ্লাইকোজেনকে ফেলতে চাই তাহলে গ্লাইকোজেনকে আমরা কি বলবো, গাঠনিক না সঞ্চয়ী? সঞ্চয়ী পলিস্যাকারাইড বলবো বা স্টোরেজ পলিস্যাকারাইড বলবো। এখন কথা হলো যে কেন আমরা স্টোরেজ পলিস্যাকারাইড বলতেছি বা কেন আমরা সঞ্চয়ী বলতেছি, তার মানে এইটা সঞ্চিত পদার্থ হিসেবে থাকে। এখন বলো তো যে সঞ্চিত পলিস্যাকারাইডের মধ্যে সবচেয়ে কমন 2টা এক্সাম্পল হলো স্টার্চ আর হলো গ্লাইকোজেন। এখন দুইটাই সঞ্চয়ী, তবে এদের দুইটার মধ্যে তো বেশ কিছু পার্থক্য আছেই। তো ইম্পর্টেন্ট একটা পার্থক্য হলো স্টার্চ হলো উদ্ভিদের দেহে সঞ্চিত পলিস্যাকারাইড আর গ্লাইকোজেন হলো প্রাণীর দেহে সঞ্চিত পলিস্যাকারাইড। কথা বুঝতে পারছো? এখন তুমি খেয়াল করো, প্রাণীর দেহে যখন আমরা বলতেছি যে প্রাণীর দেহে সঞ্চিত পলিস্যাকারাইড, তাহলে প্রাণীর কোথায় থাকে? এটা মেইনলি 2টা জায়গায়। কয়টা জায়গায়? 2টা। একটা হলো যকৃৎ, ইংলিশে যাকে বলে লিভার, তাহলে লিভারে সঞ্চিত অবস্থায় থাকে। আর একটা হলো মাংসপেশি বা মাসেল যেটা। তাইলে গ্লাইকোজেন হলো প্রাণী দেহের সঞ্চিত পলিস্যাকারাইড। প্রাণী দেহের 2টি জায়গায় আমরা গ্লাইকোজেনকে সঞ্চিত হিসেবে পাবো। একটা হলো কি লিভার, আর একটা হলো কি মাসেল। বলো নাম্বার 1 কি? লিভার। হ্যাঁ, এটাকে আমরা বাংলায় বলতে পারি কি? যকৃৎ। শোনো, এটাকে কিন্তু খাঁটি বাংলা ভাষায় বলে কলিজা। ওকে, এরপর আমরা বলতে পারি যে দেখো, তাইলে প্রাণী দেহে কয়টা জায়গায় সঞ্চিত থাকে? 2টা জায়গায়। শোনো, বেশিরভাগ থাকে কোথায়? মোস্টলি থাকে কোথায়? যকৃৎ বা লিভারে জমা থাকে। হ্যাঁ, মাংসপেশিতেও জমা থাকতে পারে। এখন আরেকটা ইনফরমেশন বলে নেই যে প্রাণীর দেহ ছাড়া এরা আরো জায়গায় সঞ্চিত পলিস্যাকারাইড হিসেবে কাজ করতে পারে। তার মধ্যে 2টা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, একটা হলো সায়ানো ব্যাকটেরিয়া, যেটাকে বলা হয় কি নীলাভ সবুজ শৈবাল, BGA মানে কি ব্লু গ্রিন অ্যালজি বা অ্যালগি। শোনো, এই যে আমরা বলতেছি সায়ানো ব্যাকটেরিয়া, যেটাকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল, এটা কিন্তু আসলে ব্যাকটেরিয়া। আসলে কি ব্যাকটেরিয়া, এটা কিন্তু শৈবাল না, বুঝতে পারছো? বাট এটা ব্যাকটেরিয়া, তবে তার মধ্যে ক্লোরোফিল থাকে, মানে ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া। এই জন্য এইটাকে মানে শুরুর দিকে সবুজ বর্ণের মতো বা দেখতে শৈবালের মতো মনে হতো বলে এটাকে তখন বলা হতো যে এটা নীলাভ সবুজ শৈবাল, কিন্তু জিনিসটা আসলেই কি ব্যাকটেরিয়া। এজন্য এটাকে দেখো, এজন্য এটাকে আমরা বলি সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া, দেখো জিনিসটা আসলে ব্যাকটেরিয়া। সায়ানো হলো গ্রিক ভাষার শব্দ। সায়ানো মানে হলো নীলাভ সবুজ। বলো, সায়ানো মানে কি? নীলাভ সবুজ, বা তুমি এটাকে শুধু নীলও বলতে পারো, তাই না? তাহলে এটা হলো সায়ানো ব্যাকটেরিয়া, তার মানে নীলাভ সবুজ ব্যাকটেরিয়া। সবুজ বলেই আমি তাকে শৈবাল বলবো না, যেটা আগে বলা হয়তো, বাট এটা আসলে শৈবাল না, এটা আসলে কি ব্যাকটেরিয়া। তাহলে এই সায়ানো ব্যাকটেরিয়াও কিন্তু বা এদের দেহেও কিন্তু সঞ্চিত পলিস্যাকারাইড হিসেবে গ্লাইকোজেন থাকে। আবার ছত্রাক, ছত্রাকের মধ্যে কিছু কিছু ছত্রাক আছে, তাদের মধ্যে একটা এক্সাম্পল হলো ইস্ট নামক ছত্রাক। এটা কি আদৌ তো একটা ছত্রাক, এবং এই ইস্ট নামক ছত্রাকের মধ্যেও কিন্তু সঞ্চিত পলিস্যাকারাইড হিসেবে এই গ্লাইকোজেন থাকে। তাহলে গ্লাইকোজেন সঞ্চিত পলিস্যাকারাইড হিসেবে থাকে কয়টা জায়গায় আমরা পাইলাম? প্রথমত প্রাণীদেহে, প্রাণীদেহের মধ্যে মোস্টলি বেশিরভাগ থাকে লিভারে বা যকৃতে। এরপর হলো আমাদের মাংসপেশিতে বা মাসেলের মধ্যে থাকে। এছাড়া যদি আমি বলি তাহলে সায়ানো ব্যাকটেরিয়া এবং ইস্ট নামক ছত্রাকের দেহে সঞ্চিত পলিস্যাকারাইড হিসেবে গ্লাইকোজেনকে পাওয়া যায়। বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আমরা আসি প্রাণী দেহের সঞ্চিত পলিস্যাকারাইড যে গ্লাইকোজেন। তুমি খেয়াল করো, দেখো
গ্লাইকোজেন, আমরা এখন একটু গ্লাইকোজেন শব্দটাকে ভাঙবো। দেখো গ্লাইকোজেন শব্দের মধ্যে দুইটা শব্দ আছে, একটা হলো গ্লাইকো, একটা হলো জেন। শোনো, বায়োলজিতে জেন মানে যে তৈরি করে, জেন মানে কি, তাহলে যেখানেই জেন আমি বুঝবো কি, জেন মানে হলো যে তৈরি করে। কথা বুঝতে পারছো? তাহলে গ্লাইকোজেন শব্দের শেষে আছে জেন, জেন মানে যে তৈরি করে, শুরুতে আছে কি গ্লাইকো। গ্লাইকো মানে কি বলো? গ্লাইকো মানে কি? গ্লুকোজ। তাহলে গ্লাইকোজেন শব্দের অর্থ কি? যে গ্লুকোজ তৈরি করে। এখন তাহলে তোমার যদি বলা হয় তাহলে গ্লাইকোজেন যদি গ্লুকোজ তৈরি করে, তাহলে গ্লাইকোজেন নিজে কি দিয়ে তৈরি? গ্লুকোজ দিয়ে তৈরি। মানে গ্লুকোজ মিলে মিলে গ্লাইকোজেন, আবার গ্লাইকোজেনকে ভাঙলে আমি পাই গ্লুকোজ, তাই আমি তার নাম দিছি গ্লাইকোজেন। মানে একে ভাঙলে আমি গ্লুকোজ পাই, একে ভাঙলে সে গ্লুকোজ তৈরি করতেছে, সো এই জন্য আমি এটা নাম দিছি কি, গ্লাইকোজেন। এখন তাইলে আমরা বুঝতে পারলাম যে গ্লাইকোজেনকে আমরা যে পলিস্যাকারাইড বলতেছি, তার মানে অনেকগুলা মনোস্যাকারাইড মিলে মিলে এই পলিস্যাকারাইড। আর এইখানে মনোস্যাকারাইড হিসেবে আমরা নামের মধ্যেই বুঝতে পারতেছি যে কাকে পাবো, গ্লুকোজকে পাবো। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা বিটা পাবো না আলফা পাবো। দেখো এটা হলো স্টার্চের মতো, তার মানে এটা হলো অসংখ্য আলফা ডি গ্লুকোজের পলিমার। বুঝতে পারছো এটা? তাইলে অসংখ্য আলফা ডি গ্লুকোজ, এরা একটার সাথে আরেকটা, এখানে যেখানে আলফা ডি গ্লুকোজকে আমি বলতেছি এক একটা মনোস্যাকারাইড বা এর এক একটা মনোমার, তাহলে এই মনোমারগুলা একটার সাথে আরেকটা আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন, ব্রাঞ্চিং হিসেবে আবার আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে গ্লাইকোজেন নামক পলিস্যাকারাইডটা তৈরি করে। যেই গ্লাইকোজেন নামক পলিস্যাকারাইডটা আমার দেহে বা প্রাণীর দেহে সঞ্চিত পলিস্যাকারাইড হিসেবে থাকে। এখন তুমি চিন্তা করো তো, আলটিমেটলি গ্লুকোজ আমরা কি তৈরি করতে পারি? গ্লুকোজ তৈরি করে কে? উদ্ভিদ। আমরা জানি উদ্ভিদ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, স্পেসিফিকলি বললে আলটিমেটলি সে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। এখন উদ্ভিদ গ্লুকোজ তৈরি করলো, এখন প্রশ্ন হলো সে কেন করে? প্রথম কথা, সে নিজের বেঁচে থাকতে হবে, তার নিজের এনার্জি লাগবে, তার নিজের শক্তি লাগবে, তাই সে গ্লুকোজ তৈরি করে। এখন সে তৈরি করতেছে, যদি তার প্রয়োজনের বেশি হয়, সেই গ্লুকোজকে উদ্ভিদ তার দেহে জমা রাখে। উদ্ভিদ যখন তার দেহের অতিরিক্ত গ্লুকোজকে জমা রাখতে যায়, তখন সেটা জমা রাখে কি হিসেবে? স্টার্চ হিসেবে। তুমি বুঝতে পারছো? বাট আমরা আবার সেই স্টার্চকেই খাই। আমাদের প্রাণীদের, বা আমরা যদি আমাদের কথা বলি, আমাদের মেইন ডায়েটারি কার্বোহাইড্রেট, আমরা যে খাবারে প্রধানত যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলা খাই, এগুলোর মধ্যে প্রধানত আমরা স্টার্চ খাই। যেমন ভাত ছাড়া বাঙালির একদিন কাটে না, বা কেউ আবার একটু আধুনিকতায় রুটি খায়। আলটিমেটলি দুইটাই কি স্টার্চ। তাহলে দেখো, গ্লুকোজ তৈরি করলো উদ্ভিদ, সেটা তার দেহে জমা রাখলো স্টার্চ হিসেবে, আমি আবার সেই স্টার্চকে খাবার হিসেবে গ্রহণ করলাম। এই স্টার্চ আমার দেহে যাওয়ার পরে এনজাইম দিয়ে ভেঙে ভেঙে গ্লুকোজ হইল, এই গ্লুকোজটা আলটিমেটলি রক্তে গেল। এখন যখন আবার রক্তে এই গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন আমার দেহের এই অতিরিক্ত গ্লুকোজটা লিভারে যায়, মাসেলে যায়, গিয়ে ওইখানে গ্লুকোজ হিসেবে না থেকে গ্লাইকোজেন হয়ে যায়। পরস্পর বন্ধনে গিয়ে গ্লাইকোজেন নামক পলিস্যাকারাইড তৈরি করে লিভার এবং মাসেলের মধ্যে জমা থাকে। তাহলে তুমি চিন্তা করো তো, উদ্ভিদ গ্লুকোজকে জমা রাখলো স্টার্চ হিসেবে, আর আমি আমার দেহের গ্লুকোজকে জমা রাখলাম গ্লাইকোজেন হিসাবে। তাহলে গ্লাইকোজেন কি তাহলে ওয়ান কাইন্ড অফ, এই জমানোর দিকে ওয়ান কাইন্ড অফ স্টার্চ, বাট এটা প্রাণীর দেহের স্টার্চ। এই জন্য আমরা গ্লাইকোজেনকে বলবো প্রাণীজ স্টার্চ। এটাকে আমরা কি বলবো বলো? প্রাণীজ স্টার্চ। কথা তুমি বুঝতে পারছো? গ্লাইকোজেন নিজে হলো একটা পলিস্যাকারাইড। নিজে একটা পলিস্যাকারাইড মানে কি, তার মধ্যে অনেকগুলা মনোস্যাকারাইড আছে। আর গ্লাইকোজেনের মধ্যে মনোস্যাকারাইড হিসেবে তুমি পাওয়া কাকে? গ্লুকোজকে। এখন গ্লুকোজটা আলফা না বিটা? গ্লুকোজটা হলো আলফা, অবশ্যই ডি। তাহলে আমরা অসংখ্য আলফা ডি গ্লুকোজ পাবো, যারা পরস্পর আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন হিসেবে এবং শাখান্বিত, যেহেতু তার মানে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন হিসেবেও পরস্পর যখন একটা পলিমার গঠন করবে, তখনই তুমি তাকে বলবা কি, এটা গ্লাইকোজেন। এখন দেখো যে, তাইলে আমরা যেহেতু এখানে আলফা ডি গ্লুকোজের কথা পাইতেছি, আলফা 1,4 বন্ধন পাইতেছি, সাথে আবার আলফা 1,6 বন্ধন আমি পাইতেছি,
তাইলে এইটা অনেকটা কার সাথে মিলে যাইতেছে, স্টার্চের মধ্যে যে অ্যামাইলো প্যাকটিন আছে অ্যামাইলো প্যাকটিনের সাথে মিলে যাইতেছে। কারণ অ্যামাইলো প্যাকটিনের মধ্যে দেখো স্টার্চের মধ্যে মেইনলি দুইটা পড়ছিলাম, অ্যামাইলোজ আর অ্যামাইলো প্যাকটিন। এর মধ্যে অ্যামাইলোজের কোনো শাখা ছিল না, এটার মধ্যে জাস্ট আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড ছিল, বুঝতে পারছো? আর অ্যামাইলো প্যাকটিন ছিল শাখান্বিত বা এটার ব্রাঞ্চ ছিল, এটা ব্রাঞ্চ কেন ছিল? কারণ এটার মধ্যে আমরা আলফা 1,4 এর পাশাপাশি আলফা 1,6 ছিল। সো গ্লাইকোজেন এটা অনেকটা অ্যামাইলো প্যাকটিনের মতোই, তার মানে গ্লাইকোজেনে শাখা আছে নাকি নাই বলো? আছে, হ্যাঁ। এবং এই যে শাখা এটা 1,4 এর কারণে না 1,6 এর কারণে? 1,6 এর কারণে। তাহলে আমরা বলবো গ্লাইকোজেনটা মূলত অ্যামাইলো প্যাকটিনের মতো শাখান্বিত, এবং গ্লাইকোজেনের মধ্যেও আমরা আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনের সাথে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন আমরা পাবো। তাহলে এখন প্রশ্ন হইতে পারে যে অ্যামাইলো প্যাকটিন আর গ্লাইকোজেন দুইটাই আলফা ডি গ্লুকোজ, দুইটার মধ্যেই আলফা 1,4 এবং আলফা 1,6, তাহলে পার্থক্য আসলে কোথায়? শোনো, পার্থক্য গঠনের মধ্যেই সুস্পষ্ট পার্থক্য আছে। প্রথমত কথা হলো যে খেয়াল করো যে যদিও বন্ধন সেম এবং মনোমার বা মনোস্যাকারাইড সেম, বাট এই যে আমরা বলতেছি যে অ্যামাইলো প্যাকটিনও শাখান্বিত আবার গ্লাইকোজেনও কি শাখান্বিত, এদের মধ্যে ব্রাঞ্চ আছে, তবে এই ব্রাঞ্চের কম বেশি আছে। গ্লাইকোজেন হলো হাইলি ব্রাঞ্চড, কথা বুঝতে পারছো? অ্যামাইলো প্যাকটিনেও ব্রাঞ্চ আছে, তবে এটা হলো লেস ব্রাঞ্চ তুমি যদি গ্লাইকোজেনের সাথে তুলনা করো। তাহলে গ্লাইকোজেন এবং অ্যামাইলো প্যাকটিন দুইটাই শাখান্বিত, তবে অনেক বেশি শাখা পাবা কোথায়? গ্লাইকোজেনের মধ্যে। গ্লাইকোজেনের তুলনায় কম শাখা পাবা কোথায়? কোথায়? অ্যামাইলো প্যাকটিনের মধ্যে, কথা বুঝতে পারছো? দেখো, তাহলে অ্যামাইলো প্যাকটিন তুলনামূলক কম শাখা থাকে, কম শাখা থাকার কারণে এটা তুলনামূলক কম ঘন হয়, আর কম ঘন হইলে এটা তুলনামূলক কম দ্রবণীয় হয়। তাহলে দ্রবণীয়তার ক্ষেত্রেও আমরা এখানে একটা পার্থক্য পাবো। আর অ্যামাইলো মানে এটা তো অ্যামাইলো প্যাকটিনের কথা বললাম, আর যদি আমরা গ্লাইকোজেনের কথা বলি তাহলে গ্লাইকোজেনে কি বেশি শাখা, বেশি শাখা থাকলে কি এটা বেশি ঘন, তাই না? এবং এটা কিন্তু বেশি দ্রবণীয়। তাহলে দ্রবণীয়তার দিকেও যদি আমি স্টার্চ এবং গ্লাইকোজেনের মধ্যে একটা পার্থক্য করতে চাই, তাহলে আমরা বলবো কি স্টার্চ হলো কম দ্রবণীয়, গ্লাইকোজেন হলো বেশি দ্রবণীয়, বুঝতে পারছো? আর স্টার্চকে মূলত আমরা ডায়েটারি কার্বোহাইড্রেট হিসেবে ব্যবহার করি, মানে আমরা যে কার্বোহাইড্রেট খাবারে গ্রহণ করি এদের মধ্যে প্রধানতম কার্বোহাইড্রেট হলো স্টার্চ। আবার আমরা আমাদের দেহে কার্বোহাইড্রেটকে যে জমা রাখি এদের মধ্যে মেইনলি কে গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন আমাদের দেহে সঞ্চিত পলিস্যাকারাইড, আর স্টার্চ হলো আমাদের প্রধান ডায়েটারি কার্বোহাইড্রেট, হ্যাঁ, যেটা আমরা খাই। তাহলে এগুলা মোটামুটি তুমি কিন্তু এই যে স্টার্চ এবং গ্লাইকোজেনের মধ্যে পার্থক্য হিসেবে এই ব্যাপারগুলো তুমি বলতে পারো। মলিকুলার ওয়েটের একটা পার্থক্য আছে, যেমন গ্লাইকোজেনের আণবিক ওজন বা মলিকুলার ওয়েট অনেক বেশি, হ্যাঁ, মানে স্টার্চের তুলনামূলক কম এটা। সো সাদৃশ্যের ব্যাপার কোথায়, মানে মিল আছে কোথায়? মিল পাবা তুমি প্রথমত দুইটাই হলো পলিস্যাকারাইড, হ্যাঁ, দুইটাই হলো স্টোরেজ পলিস্যাকারাইড, বোঝা গেছে? এবং দুইটার মধ্যেই আলফা ডি গ্লুকোজ, এবং দুইটার মধ্যেই আলফা 1,4 এবং আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন। বাট পার্থক্যের জায়গা কোথায়? পার্থক্যের জায়গা হলো দেখো যে আমরা বললাম দুইটাই সঞ্চিত পলিস্যাকারাইড, তবে এদের মধ্যে মেইন একটা পার্থক্য হলো একটা হলো উদ্ভিদের দেহে সঞ্চিত পলিস্যাকারাইড আর একটা হলো প্রাণীর দেহে সঞ্চিত পলিস্যাকারাইড। তার মানে আমি যদি সোর্স হিসেবে চিন্তা করি, একটা হলো প্ল্যান্ট সোর্স মানে যেটাকে আমরা বলতেছি কি স্টার্চ, একটা হলো অ্যানিমেল সোর্স যেটাকে আমরা বলতেছি কি গ্লাইকোজেন। হ্যালো স্যার, এই কয়েকটা কথা হলো গ্লাইকোজেন এবং স্টার্চের মধ্যে মিল এবং অমিল। সো তুমি প্যাচ লাগাবে না, গঠনগতভাবে একই হইলেও শাখা, দ্রবণীয়তা, মলিকুলার ওয়েট এবং সোর্সগতভাবে কিন্তু এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে। হ্যালো স্যার, তাইলে দেখো আমরা যদি বলি যে এই গ্লাইকোজেনের মধ্যে আলফা 1,4 এর সাথে কি আছে আলফা 1,6, তাইলে এই যে আমরা বলতেছি যে গ্লাইকোজেন বলতো শাখা আছে নাকি নাই? আছে। শাখা কোন বন্ধনের কারণে? আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনের কারণে। হ্যাঁ, এই যে আমরা বলতেছি যে গ্লাইকোজেন শাখান্বিত 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 বলতেছি, তাহলে এখান থেকে একটা ইনফরমেশন তোমাকে জানতে হবে যে প্রতিটি শাখায় গ্লুকোজ অণুর সংখ্যা 10 থেকে 20টি। কয়টা বলো? প্রতিটি শাখায় গ্লুকোজ অণুর সংখ্যা কত? 10 থেকে 20। আর যেহেতু এটা পলিস্যাকারাইড, তুমি যদি এটার আণবিক সংকেত বলতে চাও কি বলবা? C6H10O5N। কেন এখানে আমরা দুইটা H এবং একটা O বাদ দিলাম বলো তো? কারণ
হ্যাঁ পানি হিসেবে বের হয়ে যাবে যখন তারা পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হইতে যাবে। কারণ তুমি চিন্তা করো, যদি নিজেদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি না হয় তাহলে মনোস্যাকারাইড কি আর পলিস্যাকারাইড হবে না। পলিস্যাকারাইড হইতে গেলে মনোস্যাকারাইড গুলোকে পরস্পর বন্ধনে যাইতে হবে, আর মনোস্যাকারাইড বা কার্বোহাইড্রেটের মাঝখানের বন্ধনকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ধন। আর ওই বন্ধন গঠিত হইতে গেলেই এখনো পানি বের হয়ে যায়। এজন্য আমরা তাদের আণবিক সংকেতের মধ্যে ওই পানি তৈরির জন্য যে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন লাগে ওটা কমায় দেখাই। এজন্য আমরা এটাকে বলি C6H10O5, N মানে বলতেছি যে অসংখ্য, এরকম করে পরস্পর বন্ধনে যুক্ত থাকবে। বুঝতে পারছো? এটা এখন খেয়াল করো যে আমরা যদি গ্লাইকোজেনের ব্যবহার বলি, দেখো ব্যবহারের মধ্যে তুমি বলবা যে আমরা জানি যে গ্লাইকোজেন আমাদের দেহে সঞ্চিত হিসেবে থাকে দুইটা জায়গায় থাকে, একটা হলো পেশিতে আর একটা হলো কোথায়, লিভারে। এখন সঞ্চিত থাকে কি হিসেবে গ্লাইকোজেন, কোনো কারণে যদি আমি এখন এই গ্লাইকোজেনকে ভাঙি তাহলে গ্লাইকোজেনকে ভাঙলে সে আমারে দিবে কি, গ্লুকোজ। জেন মানে যে তৈরি করে, তাহলে গ্লাইকোজেন মানে যে গ্লুকোজ তৈরি করে, তাহলে আমি যদি গ্লাইকোজেনকে ভাঙি তাহলে সে আমাকে কি দিবে, গ্লুকোজ দিবে। তাইলে আমি বলতে পারি কিনা যে পেশিতে সঞ্চিত যে গ্লাইকোজেন আছে ওই গ্লাইকোজেনকে ভাঙলে আমি গ্লুকোজ পাবো, আর গ্লুকোজ মানে আলটিমেটলি কি, এনার্জি। তাহলে ওই গ্লুকোজ পেশির কাজে শক্তি যোগাবে, এটা তার একটা ব্যবহার। বুঝতে পারছো? এটা আবার বলছে যে যকৃতেও তো গ্লাইকোজেন জমা আছে, তাহলে যকৃতের গ্লাইকোজেনকে যদি আমি ভাঙি তাহলে আবার আমি কি পাবো, গ্লুকোজই পাবো। হ্যাঁ, এটা এখন যকৃতের গ্লাইকোজেনকে ভেঙে যে গ্লুকোজ, এইটা আমরা কেন করব বা কখন আমাদের এটা করতে হয় বা এটা দিয়ে আমরা আলটিমেটলি করব কি, এটাকে এক কথায় বললে আমাদের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা এই লিভারে জমে থাকা গ্লাইকোজেনটাকে প্রয়োজনে ভাঙি বা প্রয়োজনে গ্লুকোজকে গ্লাইকোজেন বানায় রাখি। আর বুঝতে, দেখো যদি এমন হয় যে তুমি ধরো আজকে কোনো কারণে বেশি পরিমাণ খাইয়ে ফেলছো, হ্যাঁ অনেক বেশি কার্বোহাইড্রেট খাইছো, তাহলে অনেক বেশি কার্বোহাইড্রেট খাওয়ার কারণে কার্বোহাইড্রেটগুলো আলটিমেটলি ভেঙে ভেঙে তোমার দেহের মধ্যে গ্লুকোজ হবে। এখন গ্লুকোজগুলো আলটিমেটলি রক্তে যাবে, তখন রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। এখন রক্তে কি গ্লুকোজকে অনেক বেশি রাখা যাবে না, বেশি কন্ডিশনে থাকলে ওটারে বলে কি, রক্তে শর্করা পরিমাণ বেড়ে গেলে রোগের নাম কি, ডায়াবেটিস। তাহলে এটা তো করা যাবে না। তার মানে আমার রক্তের অতিরিক্ত গ্লুকোজকে কোথাও পাঠায় রক্তে স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ আমাকে করতে হবে। এখন তাহলে আমি পাঠাবো কোথায়, তাহলে বেশি হয়েছে কি গ্লুকোজ, তাহলে অতিরিক্ত গ্লুকোজকে আমার দেহে বানাবো কি, গ্লাইকোজেন। কোথায় পাঠাই দিব, লিভারে পাঠাই দিব বা মাসেলে পাঠাই দিব, যে তুমি ওখানে গিয়ে অতিরিক্ত গ্লুকোজগুলো গ্লাইকোজেন হয়ে যাও। এখন কথা হলো আমি তো বলে ফেললাম, কিন্তু দেহের মধ্যে হয় কি করে, এর জন্য একটা হরমোন আছে, হরমোনের নাম হলো ইনসুলিন। নাম কি, ইনসুলিন। তো এই ইনসুলিন নামক হরমোন, যেটা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে নিঃসৃত হয়। এখন এই ইনসুলিনের কাজ কি, দেখো ইনসুলিনের কাজ হলো একেবারে স্পেসিফিকলি বললে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। তোমাকে এইভাবেই বলতে হবে। তাহলে ইনসুলিনের কাজ কি, রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। কোথায় কমায়, কোথায় কমায়, রক্তে। এখন যখন তুমি অনেক বেশি খাবার খাইয়ে ফেলছো, অনেক বেশি স্টার্চ খাইছো, বুঝতে পারছো, ভাত খাইছো, রুটি খাইছো, এগুলা ভেঙে ভেঙে তোমার দেহে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, তখন ইনসুলিন নামক হরমোন কাজ করবে। ইনসুলিন তখন এসে বলবে যে তুমি তো অনেক বেশি হয়ে গেছো, তোমার এখানে থাকার দরকার নাই, ঝামেলা লাগবে, তুমি এক কাজ করো, তুমি লিভারে চলে যাও। লিভারে গেলে তখন অতিরিক্ত গ্লুকোজ তখন ওই যে একের সাথে একটা এরকম একটা লেগে 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 আলটিমেটলি কি তৈরি হয়, গ্লাইকোজেন তৈরি হয়। বুঝতে পারছো? তাইলে ইনসুলিন কাজটা করলো কি, গ্লাইকোজেন তৈরিতে হেল্প করলো। মানে গ্লুকোজ থেকে দেখো তোমার রক্তে ছিল কি, গ্লুকোজ। ইনসুলিন যখন এটার উপর কাজ করলো তখন এটা হইলো কি, গ্লাইকোজেন। তাহলে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন বানাইলো। তাহলে আমরা গ্লাইকোজেন তৈরি করলাম কিনা, গ্লাইকোজেন তৈরি করলাম। তাহলে এই গ্লাইকোজেন তৈরি করলাম আমরা যে প্রক্রিয়ায়, এইটাকে আমরা বলবো গ্লাইকোজেনেসিস। এটাকে আমরা বলবো কি, গ্লাইকোজেনেসিস। কথা বুঝতে পারছো? তাহলে গ্লাইকোজেনেসিস মানে কি, গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করা। তাহলে এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় হেল্প করলো যে হরমোন, তার নাম কি, ইনসুলিন। তুমি বুঝতে পারছো? ওকে। এখন আবার এরকম কন্ডিশন যে তুমি আর তোমার যেমন তোমরা অনেক বেশি পরিমাণে টিচারদের কাছে দৌড়াদৌড়ি করো, এখন এমন হয়েছে যে সকালবেলায় ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, না খায় একটা দৌড় দিছো, যে আজকে ধরো তোমার 8টা টিউশনি পড়া আছে, বুঝতে পারছো? এখন তুমি তো খাওয়ার টাইম পাইতেছো না, তাহলে এই সময় হবে কি যে তুমি কোনো খাবার খাইতেছো না, কিন্তু তোমার কাজ করার জন্য এনার্জি লাগবে কিনা। আচ্ছা আমরা যে বলি কাজ করার জন্য এনার্জি লাগবে, এনার্জি বলতে কারে বোঝায়, কারে বোঝায়, কারে বোঝায়, এটিপি। এটিপি, কিন্তু এটিপি তৈরি হয় কই থেকে,
গ্লুকোজ ভেঙে, ওই যে গ্লাইকোলাইসিস, গ্লুকোজকে ভেঙে তুমি গ্লাইকোলাইসিস করো, দেন আরো 3টা ধাপ অতিক্রম করে এটিপি তৈরি করো তুমি। তাহলে তুমি যদি কাজ করতে চাও, শক্তি হিসেবে এটিপি লাগবে, এটিপি আসবে গ্লুকোজ থেকে, তার মানে তোমার গ্লুকোজের সাপ্লাই লাগবে। এখন তুমি তো সকালে খাবার খাওয়ার সময় পাও নাই, বা তুমি রোজা আছো, তাহলে ওই সময় তোমার রক্তে গ্লুকোজের পরিমাণ যখন কমে যাইতে নিবে, তখন কি এটাকে কমতে দেওয়া যাবে? কমতে দেওয়া গেলে তো তুমি অজ্ঞান হয়ে যাবা, হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া চলে যাবা, তুমি সেন্সলেস হইতে পারো। তাইলে এটাকে তো কমতে দেওয়া যাবে না। এটাকে তখন আমরা কি করবো, যে ওই যে আমাদের লিভারের মধ্যে জমায় রাখছিলাম, মাসেলের মধ্যে জমায় রাখছিলাম, মেইনলি লিভারে যে জমানো গ্লাইকোজেন আছে, তখন আমরা বলবো গ্লাইকোজেন তুমি এখন ভাঙো, কারণ ও খাবার খাইতে পারতেছে না, রক্তে চিনির পরিমাণ বা সুগারের পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ কমে যাইতেছে, এখন তোমাকে ভাঙতে হবে। তখন এই কন্ডিশনে তখন আরেকটা হরমোন দৌড়ে আসে, তার নাম হলো গ্লুকাগন। তার নাম কি? গ্লুকাগন। তখন সে দৌড়ে আসছে, না আমার বন্ধুকে বাঁচাইতে হবে। কথা বুঝতে পারছো? ওকে, এখন গ্লুকাগন এসে করবে কি? গ্লুকাগন এসে তোমার লিভারের মধ্যে জমে থাকা যে গ্লাইকোজেন আছে, এই গ্লাইকোজেনকে ভেঙে কি তৈরি করবে? গ্লাইকোজেন ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। তাহলে তুমি এই ক্ষেত্রে গ্লাইকোজেনকে ভাঙলা কিনা? গ্লাইকোজেন এ ভাঙলা, তাহলে যে প্রক্রিয়ায় ভাঙলা, দেখো এই প্রক্রিয়া, দেখো আমরা জানি কি ভাঙার প্রক্রিয়াকে আমরা কি বলি? লাইসিস। ভাঙার প্রক্রিয়াকে আমরা বলি কি? লাইসিস। তাহলে আমরা কাকে ভাঙলাম? গ্লাইকোজেনকে। তাহলে বায়োলজিতে দুই শব্দকে এক করতে মাঝখানে ও বসে, কি বললাম? বায়োলজিতে দুই শব্দকে এক করতে মাঝখানে কি বসে? ও বসে। তাহলে তুমি খেয়াল করো, তাহলে এই প্রক্রিয়াটার নাম কি হবে? বলো, আমরা কাকে ভাঙছি? গ্লাইকোজেনকে ভাঙছি। তাহলে ভাঙছি মানে কি? লাইসিস করছি। এই যে সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া। তাহলে কাকে ভাঙছি? গ্লাইকোজেন। তাহলে এক করার সময় আমরা একে বলে দিব গ্লাইকোজেনোলাইসিস। ওকে, তাহলে গ্লাইকোজেনোলাইসিস মানে কি? আমার লিভারে জমে থাকা অতিরিক্ত যে গ্লুকোজ, যেটাকে আমরা গ্লাইকোজেন বানায় রাখছিলাম, ওই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করা। তাহলে গ্লাইকোজেন ভেঙে যদি গ্লুকোজ হয়, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কম থাকলে এখন ওই গ্লাইকোজেন ভেঙে ভেঙে গ্লুকোজ এসে রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে। শোনো, এই ব্যাপারটা, এই যে গ্লাইকোজেনোলাইসিস ব্যাপারটায় হাসান স্যারের বইয়ে ভুল আছে। এখানে দেখো যে গ্লাইকোজেনের ধর্ম, এর মধ্যে 8 নম্বর ধর্মটা দেখো, উনি লিখছে যে গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ তৈরি করে। এটা কি সঠিক? এটা কি হওয়া উচিত? গ্লাইকোজেনোলাইসিস। আর গ্লাইকোলাইসিস যে উনি লিখছে, গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজকে ভাঙা। সো আমরা যদি ওনার কথা মতো এখানে গ্লুকোজটা ভাঙি, মনে করো যে তুমি কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ চলে যাবা, বুঝতে পারছো? এমনিতেই গ্লুকোজের পরিমাণ কম, আর গ্লাইকোলাইসিস করা যাবে না। ওকে, ওটা হলো টাইপিং মিস্টেক। হ্যাঁ, ওটা নিয়ে আমাদের কথা না বলাই ভালো, তুমি সঠিকটা জেনে রাখবা। ওকে, এটা তাইলে আমরা যদি বলি গ্লাইকোজেনের ব্যবহার, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার কি? রক্তে এই গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করা, কমে গেলে বাড়ানো, বাড়লে কমানো। তাইলে রক্তে শর্করার পরিমাণ কমাইলো কোন হরমোন? ইনসুলিন। আর রক্তে শর্করার পরিমাণ বাড়াইলো কোন হরমোন? গ্লুকাগন। ওকে, এই দুইটা মনে রাখবা। আর ইনসুলিন যে প্রক্রিয়াটা আসলে করে, এটা হলো গ্লাইকোজেনেসিস, মানে হলো সে গ্লাইকোজেন তৈরি করে অতিরিক্ত গ্লুকোজ থেকে। ওকে, এই জন্য অতিরিক্ত গ্লুকোজকে সে কমাইলো। আর গ্লুকাগন যে কাজটা করে, যখন আমার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন যকৃতে জমে থাকা গ্লাইকোজেনকে সে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ভাঙে গ্লুকোজ তৈরি করে, আমার রক্তের গ্লুকোজটা আবার ধীরে ধীরে বাড়ে বা স্বাভাবিক একটা লেভেলে আসে। কথা বুঝতে পারছো? এটা এখন যদি গ্লাইকোজেনের ধর্ম বলি, দেখো প্রথম কথা হলো এটা পানিতে আংশিক দ্রবণীয়। আর যেহেতু এটা আংশিক দ্রবণীয়, তার মানে এটা হলো ওই একটা সাদা পাউডার জাতীয় রাসায়নিক পদার্থ, এবং ঠান্ডা পানিতে দিলে এটা একটা কলয়েড সাসপেনশন তৈরি করে, মানে এটা ফুললি দ্রবণীয় হয় না। ওই যে আংশিক দ্রবণীয় বললাম, কলয়েড মানে কি? এমন সাবস্টেন্স যেটা পানিকে অ্যাবজর্ব করে একটা ঘন একটা তরল তৈরি করে, বাট এটা একদম ক্লিয়ার হয় না। হ্যাঁ, মানে ফুললি দ্রবণীয় হয় না। এখন আয়োডিন দ্রবণে বর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাকে জানতে হবে। তাহলে গ্লাইকোজেন আয়োডিন দ্রবণ যদি তুমি এর মাঝখানে দাও, তাহলে এটা লালচে বেগুনি বর্ণ ধারণ করে। কেমন বর্ণ ধারণ করে? লালচে বেগুনি। তাহলে আমরা যদি আয়োডিন দ্রবণে দেই, তাহলে বর্ণ হবে কি? লালচে বেগুনি। বর্ণ কেমন হবে? লালচে বেগুনি। দেখো এখন তুমি যদি আবার এটাকে তাপ দাও, তাপ দিলে তার লাল বর্ণ চলে যায়। তাপ দিলে কোন বর্ণ চলে যায়? লাল বর্ণ। তাহলে আমরা দেখবো যে এখন যদি আমরা এটাকে তাপ দেই, তাহলে আমাদের যে লাল বর্ণ ছিল, লাল বর্ণ কি হবে? চলে যাবে। এখন তুমি আবার যদি ঠান্ডা করো, তাহলে লজিক্যালি কি লাল বর্ণ ফিরে আসার কথা ছিল না? ব্যাপারটা এমন না, মানে
ঠান্ডা করলে তখন হয় কি একটু কালো কালো টাইপের বর্ণ ফিরে আসে, হ্যাঁ, তখন হয় কি যে কালো বর্ণ ফিরে আসে বা একটা গাঢ় বর্ণ ফিরে আসে, যা কালোর মতো মনে হয়। ওকে, তাহলে আমরা যখন এটাকে আবার ঠান্ডা করব তখন এখানে কোন বর্ণ ফিরে আসবে? কালো বর্ণ ফিরে আসবে। ওকে, তাহলে বর্ণ সম্পর্কে তিনটা কথা মনে রাখবা, হ্যাঁ, যে গ্লাইকোজেন আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ দেয়, আর আমরা যদি তাপ দেই তাহলে লাল বর্ণ চলে যায়, আর আমরা যদি ঠান্ডা করি তাহলে লাল না হয়ে কে ফিরে আসে? কালো বর্ণ ফিরে আসে। ওকে, এটা মনে রাখবা। আর তুমি খেয়াল করো, দেখো যে গ্লাইকোজেন ইজ একটা পলিস্যাকারাইড, এর মধ্যে মনোস্যাকারাইড হিসেবে আছে গ্লুকোজ, গ্লুকোজের মধ্যে আলফা ডি গ্লুকোজ। এখন আমি যদি এই গ্লাইকোজেনকে আলটিমেটলি ভাঙতে ভাঙতে এট লাস্ট আমি কি পাবো? ডি গ্লুকোজ পাবো, ডি গ্লুকোজ পাবো। কিন্তু এটা তো আমরা একটা ধাপে অতিক্রম করে এখানে যাইতে হবে। মানে আমি যদি গ্লাইকোজেনকে আংশিক ভাঙি বা আংশিক আদ্র বিশ্লেষণ করি, তাহলে গ্লাইকোজেন থেকে আমরা পাবো কি? প্রথমে পাবো আমরা ম্যালটোজ, প্রথমে পাবো কি? ম্যালটোজ। এখন এই ম্যালটোজকে যদি আবার আমরা ভাঙি তাহলে আমরা আলটিমেটলি পাবো কি? আলফা ডি গ্লুকোজ পাবো, আলটিমেটলি কি? ডি গ্লুকোজটা আমরা পাবো। কথা বুঝতে পারছো? ওকে, তাইলে এটা এখানে বলছে যে আমরা যদি গ্লাইকোজেনকে আমরা যদি আংশিক আদ্র বিশ্লেষণ করি তাইলে আমরা পাবো ম্যালটোজ, আর এরপরে যদি আবার আদ্র বিশ্লেষণ করি বা পূর্ণ আদ্র বিশ্লেষণ করি তখন আমরা পাবো কি? ডি গ্লুকোজ।